কেমন আছো বন্ধুরা? এই ভিডিওতে এক্সপ্লেইন করব অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর 6 নাম্বার পর্ব। এই পর্বটা হচ্ছে সিজনের একেবারে শেষ পর্ব। তো তোমরা যদি এর আগের 5টা পর্ব না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো এবং আমাদের কমেন্টে জানাতে পারো যে তোমরা নেক্সট কোন সিরিজ বা সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চাও। সিরিজটার সর্বশেষ পর্বে আমরা দেখেছিলাম আরিসি সহ বাকিরা ভাগ্যের দরজায় গেম খেলছে, যেখানে তাদের মধ্যে টেটসু এবং ইটসুকে গেম খেলতে গিয়ে মারা গিয়েছে। এর সাথে আরিসু ভবিষ্যতের দরজায় দেখতে পায় উসাগিকে কেউ গুলি করে মেরে ফেলেছে, তারপর আরিসুও মারা যায়। এইসব কিছু দেখে আরিসু কোনো কিছু বুঝে উঠতে পারে না। আরিসু সবাইকে বলে আমি আর কেউকে মরতে দেব না, আমরা সবাই যদি মিলে এই গেমটাকে খেলি তাহলে অবশ্যই আমরা কমপ্লিট করতে পারবো। এরপরে আরিসু উসাগিকে বলে তোমার কাছে এই গেমে সব থেকে বেশি নাম্বার আছে। তাই আরিসু উসাগিকে A3 নাম্বার রুমে যেতে বলে, কারণ সে জানে যে সেই রুমে গেলে সব থেকে বেশি নাম্বার কাটা হবে এবং উসাগির কাছে সেই নাম্বার কাটার জন্য পর্যাপ্ত পয়েন্ট আছে। এই সব কিছুর মধ্যে সাচিকোর সেই রুমেই থেকে যেতে হবে এবং সবাই সেই রুমে চলে যায় যে রুমে আরিসু যেতে বলেছে। উসাগি A3 রুমে যাওয়ার পরপরই দেখতে পারে তেতসুর লাশ এবং সবাইকে জানিয়ে দেয় A3 রুমে -8 কাটা যায়। উসাগি তার বাচ্চার ব্যান্ড থেকে সেই -8 করে দেয়। বাকি সবাই তেতসুর মৃত্যুর কথা শুনে অনেকটা হতাশ হয়ে যায়। উসাগি বলে আমাদের কারো কাছে এমন নাম্বার নাই যে এই রুমে আবার আসতে পারবে। তো সাচিকোকে B3 রুম থেকে বাহির করার জন্য তাদেরকে একটা লাইন তৈরি করতে হবে, কিন্তু সেই লাইনটা তৈরি করতে গেলে আবার নোবুর নাম্বার একেবারে চলে যাবে। তার জন্যই রে সেই রুমে যেতে চায়, কিন্তু আরিসু রেকে ভালো করে বুঝিয়ে বলে যে তুমি যদি সেই রুমে যাও তাহলে তুমি আবার সেই গেমটাকে কমপ্লিট করতে পারবে না। এই সব কিছু দেখে আরিসু কোনো কিছুই বুঝতে পারছিল না যে সে কিভাবে তাদেরকে বাঁচাবে। তখন আরিসুর সিজন 2 এর একটা গেমের কথা মনে পড়ে যায়, যার কারণে তারা সেই গেমটা জিততে পেরেছিল। আরিসু বলে যে তাদের বাচ্চার রিস্টব্যান্ড যদি A2 রুমে রাখা হয় তাহলে একটা লাইন তৈরি হবে এবং সাচিকোকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে উসাগি সেই রুমে চলে যেতে পারবে না, তাহলে নাম্বার বেশি মাইনাস হলে একটা রিস্ক চলে আসবে। তখন আরিসুর মনে পড়ে হাতের ব্যান্ড যদি সেই রুমেই থাকে যে রুমে আগের প্লেয়ারটা ছিল তাহলে কোনো প্রকার নাম্বার কাটা হয় না। আরিসু উসাগিকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের বাচ্চার ব্যান্ড সেই রুম থেকে উঠাতে পারবে যে রুমে তুমি ছিলে? উসাগি উত্তরে বলে যে হ্যাঁ আমি পারবো। তখন মাসুয়ামা বলে যে সেই রুমে যদি উসাগি থাকে তাহলে কিন্তু উসাগির আরো 8 নাম্বার মাইনাস হবে, তার মানে এই প্ল্যানে উসাগিকে বাঁচানো কিন্তু সম্ভব হবে না। তাহলে তখন আরিসু ইউনাকে দেখতে পায়। ইউনার কাছে আছে 11 নাম্বারের লাইফ লাইন, তার মানে সে পারবে সেই রুমে গিয়ে নিজের 8 নাম্বার মাইনাস করতে। তাই আরিসু ইউনাকে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাহায্য করবে? শুধু তুমিই বাঁচাতে পারবে সবাইকে। ইউনা আরিসুর কথায় রাজি হয়ে যায়। তখন উসাগি তার বাচ্চার রিস্টব্যান্ড দরজার একেবারে কাছে রেখে দেয়, কিন্তু দরজা বন্ধ হওয়ার পরই সেই রিস্টব্যান্ডটা কিছুটা সামনে চলে যায়। তবে সেই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর যেহেতু সেই লাইনটা তৈরি হয়েছে সেহেতু সাচিকোর রুম খুলে যায়। সেই A2 নাম্বার রুমটা হচ্ছে -5 এর রুম ছিল। তো বাচ্চার ব্যান্ড থেকে -5 হওয়ার পর আর মাত্র 2 নাম্বার বাঁচে। তাদের দরজা খোলা এবং বন্ধ হওয়ার মধ্যে মাত্র 10 সেকেন্ডের মতো সময় আছে সেই রিস্টব্যান্ডটাকে ওঠানোর জন্য। তো উসাগি প্রথমে ডায়াল নিক্ষেপ করে, তারপরে A2 এর দরজা খুলে ফেলে, কিন্তু সে দেখতে পারে সেই রিস্টব্যান্ডটা যেখানে রেখেছিল তার থেকে দূরে সরে গিয়েছে। সে নিজের রিস্টব্যান্ড ভেতরে রেখে সেই রিস্টব্যান্ডটাকে আনার চেষ্টা করে, কিন্তু পারছিল না। তারপর সে তার পা দিয়ে কিছুটা চেষ্টা করে, তাও সে লাগাল পাচ্ছিল না। এরপর টাইমের একেবারে শেষ মুহূর্তে সে কোনো মতে সেই রিস্টব্যান্ডটাকে নিয়ে আসতে পারে, কিন্তু সেই রিস্টব্যান্ডটা নেওয়ার পরই সে আরিসুর রুমে দেখতে পারে সেই ভবিষ্যতের দেয়ালে আরিসুকে লেজার দিয়ে মেরে ফেলা হচ্ছে। এইটা দেখে একেবারে সে ফ্রিজ হয়ে যায়, সেই রুম থেকে বাহির হওয়ার কথা একেবারে ভুলে যায়। তখন আরিসু সেই রুমে গিয়ে দৌড়িয়ে তাকে সেই রুম থেকে বাহির করে। এর মধ্যে মাসুয়ামা উসাগি এবং আরিসুকে নিজের হুইল চেয়ার দিয়ে সাহায্য করে। তো 14তম রাউন্ডে আরিসু সেই ডায়ালগুলোকে নিক্ষেপ করে এবং সেই ডায়ালের নাম্বার আসে হচ্ছে 6। তো তারা সবাই সেই A5 রুমে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে আগে থেকেই রে এবং নোবু উপস্থিত আছে এবং সেই সময় তাদের সামনে এক্সিট ডোরও চলে আসে। সবার হাতের রিস্টব্যান্ড এবং কলার খুলে যায়। তারা মনে করে যে তাদের গেম একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তখনই অ্যানাউন্সমেন্ট আসে যে সবশেষে তাদেরকে আরেকবার ডায়াল নিক্ষেপ করতে হবে এবং সেই ডায়ালে যত নাম্বার উঠবে ততজনই সেখান থেকে বাহির হতে পারবে। যখন মাসুয়ামা ডায়াল নিক্ষেপ করার জন্য সেই ডায়ালগুলোকে নিতে যাবে তখন আরিসু বলে এবারের ডায়াল আমি নিক্ষেপ করব, আমিও দেখতে চাই আমার ভাগ্যে কি আছে।
তখন সে ডায়াল নিক্ষেপ করার পর 7 নাম্বার উঠে, অর্থাৎ এই রুম থেকে 7 জন বাহির হতে পারবে। কিন্তু তাদের মধ্যে টোটাল প্লেয়ার আছে হচ্ছে 8 জন, তার মানে কোনো একজনকে এখানে থেকে যেতে হবে। আরিসু বুঝতে পারে এই স্যাক্রিফাইসটা তার নিজেরই করতে হবে। উসাগিকে আরিসু বলে তোমাকে বাঁচতে হবে, এই ভবিষ্যৎ আমি আগেই দেখে ফেলেছি, তো তুমি চলে যাও এখান থেকে। উসাগি কোনোভাবে আরিসুকে সেখান থেকে ছেড়ে চলে যেতে রাজি না। তখন আরিসু মাতসুয়ামার কাছে উসাগির দায়িত্ব দিয়ে তাকে সেখান থেকে বাহির করে দেয়। তো সবাই বাহির হওয়ার পর বাহিরের দরজা বন্ধ হয়ে যায়। তখন আমরা দেখতে পারি সেই স্ক্রিনে আরিসুর সামনে বাহিরের দুনিয়া দেখানো হচ্ছে। তখনই মাতসুয়ামা উসাগিকে মারার জন্য তার গুলি বাহির করতে থাকে। এইটা দেখে আরিসু একেবারে অবাক হয়ে যায় যে এটা সে কি করছে। সেই স্ক্রিনে ঘুষি মেরে আরিসু আটকানোর চেষ্টা করছে মাতসুয়ামাকে, কিন্তু এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি মাতসুয়ামার চোখে কিছুটা পানি এসে যায় এবং তার গুলি উসাগির থেকে সরিয়ে নেয়। তখন স্ক্রিনে আরেকটা অ্যানাউন্সমেন্ট আসে, যেই ব্যক্তি বাকি প্লেয়ারদের জন্য এই রুমে থেকে নিজেকে স্যাক্রিফাইস করেছে তার জন্য একটা উপহার আছে। আসলে এই গেমে যারা রুমের ভিতরে আছে তারা গেমটা জিতে গিয়েছে, আর যারা বাইরে আছে তারা গেমটা হেরে গিয়েছে। এটা শুনে আরিসু একেবারে অবাক হয়ে যায়। তখনই স্ক্রিনে অ্যাপিয়ার হয় একটা জোকার কার্ড। তখনই আমরা দেখতে থাকি বাহিরের দুনিয়া একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, সকল বিল্ডিং ভেঙে সুনামি এসে গিয়েছে এবং বাইরে যারা আছে তারা সবাই সুনামির স্রোতে ভেসে যাচ্ছিল। আরিসু সেই স্ক্রিন ভেঙে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কারণ স্ক্রিন অনেক মোটা ছিল। তখন স্ক্রিন একেবারে ব্ল্যাক আউট হয়ে যায় এবং আরিসুর সামনে অ্যাপিয়ার করে সেই জোকার ছেলেটা। সে বলে আরিসুকে তুমি এই গেমটা অনেক ভালোভাবে কমপ্লিট করেছো, তাই তোমাকে এখানকার নাগরিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তখন আরিসু উত্তরে বলে আমি মারা যাব, তবু আমি এখানকার নাগরিক হব না। তুমি কি এই সব কিছু আমাকে তোমার ইশারায় নাচানোর জন্য করেছো? তখন সেই জোকার ছেলেটা উত্তরে বলে হ্যাঁ। সে আরো বলে তুমি তো নিজে থেকে এই গেমটা খেলতে না, তাই আমি উসাগিকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি তার পিছে পিছে এখানে এসে যাও। আরিসু এই কথাটা শুনে অনেক রেগে যায় এবং সেখানে থাকা চেয়ার দিয়ে সেই স্ক্রিনে মারতে শুরু করে এবং সেই স্ক্রিনে মারতে মারতে সম্পূর্ণ স্ক্রিন একেবারে নষ্ট করে ফেলে। স্ক্রিনে দেখতে পারে যে একটা ফাটল আছে, সেই ফাটল থেকে সে কোনোভাবে দরজা খুলে ফেলে এবং যারা যারা বাহিরে ছিল তাদেরকে সবাইকে ঘরে ঢুকিয়ে নেয়। কিন্তু মাতসুয়ামা এবং উসাগি সেই স্রোতে ভেসে দূরে চলে গিয়েছিল, তাই আরিসু নিজেও সেই স্রোতে ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি রিয়েল দুনিয়ায় অ্যান আরিসুর সামনেই বসেছিল। আরিসু অজ্ঞান অবস্থায় ছিল এবং তাকে গার্ড দিচ্ছিল হচ্ছে অ্যান। তো জোকার সেই রিয়েল দুনিয়ায় চলে যায় এবং আরিসু যেহেতু তার কথা মানেনি, তাই রিয়েল দুনিয়ায় সে তাকে মেরে ফেলতে এসেছে। সে যখন আরিসুর নিঃশ্বাস বন্ধ করছিল তখন দেখতে পায় অ্যান তাকে দেখে ফেলেছে। এইটা দেখে জোকার ছেলেটা অনেকটা অবাক হয়ে যায়। অ্যান তার দিকে অ্যাটাক করতে যায় এবং সে তার নিজের জীবন বাঁচিয়ে পালায় সেখান থেকে। তখন আরিসুকে অ্যান সে অবস্থায় বলতে শুরু করে যে তোমাকে উসাগিকে বাঁচাতেই হবে। এই কথাটা সে ডুবতে ডুবতে বর্ডারল্যান্ডেও শুনতে পারে এবং তখনই তার জ্ঞান ফিরে আসে এবং সে সাঁতার কেটে সে সুনামি থেকে বাহির হয়ে যায়। সেই স্রোত থেকে বাহির হওয়ার পরপরই আরিসু দেখতে পায় ওপরে সেই জোকার ছেলেটা গুলি নিয়ে ওয়েট করছে। সবশেষ সেই জোকার ছেলেটা আরেকবার জানতে চায় যে তুমি কি ডিসিশন নেবে, আমাকে শেষবারের মতো বলো। তখন আরিসু উত্তরে বলে তুমি 1000 বার জিজ্ঞেস করলে আমি সেই একই অ্যান্সার দিব। তখন সেই জোকার ছেলেটা আরিসুকে গুলি মারতেই যাবে, তখন উপর থেকে একটা লেজার এসে তাকে মেরে ফেলে। এরপরের দৃশ্যে আমরা একটা অদ্ভুত মানুষকে দেখতে পারি। সে বলে যে এই কাজের জন্য এই ছেলেটা একেবারেই পারফেক্ট ছিল না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সে সম্পূর্ণ সুনামিকে আটকিয়ে ফেলে। তখন আরিসু সেই অদ্ভুত লোকটার দিকে তাকিয়ে বলে তার মানে তুমি হচ্ছে আসল জোকার। তখন সেই অদ্ভুত লোকটা বলে যে কে আসল জোকার এটাই তো মূল প্রশ্ন, আমাদের সৃষ্টিকর্তা নাকি আমি? এবং এর সাথে সেই অদ্ভুত লোকটা আরিসুকে বলে চলো আমরা একটা শেষ গেম খেলি। তখন তারা একটা চেয়ারে বসে এবং সেই অদ্ভুত লোকটা 2টা কার্ড আরিসুর সামনে রাখে। সে বলে যে তোমাকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে, তুমি যদি জোকারের কার্ডটা তুলো তাহলে তোমার ভাগ্য আমি নির্ধারণ করব, আর যদি অন্য কোনো কার্ড তুলো তাহলে তোমার ভাগ্য তুমি লিখতে পারবে। তখন আরিসু কার্ড উল্টায় এবং সেই কার্ডটা আসে জোকার কার্ড। তখন আরিসু অন্য কার্ডটা উল্টায় এবং বলে আমি জানতাম 2টা কার্ডই জোকার কার্ড। তখন এই বিষয়টা দেখে সেই অদ্ভুত লোকটা, যাকে আমরা ক্রিয়েটরও বলতে পারি, সে বলে এটা একটা অদ্ভুত ব্যাপার, নর্মালি এমন হয় না। তখন আরিসু বলে যেটা কোনো অদ্ভুত ব্যাপার না, এটা হচ্ছে ধোঁকাবাজি। তখন সেই ক্রিয়েটরটা আরিসুকে ভালোভাবে বুঝিয়ে বলে একটা তাসের বক্সে টোটাল 52টা কার্ড থাকে, সব নাম্বার যদি আমরা যোগ করি তাহলে হয় 364, আর যদি সেখানে একটা জোকার অ্যাড করা হয় তাহলে হয় হচ্ছে 365, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল দুনিয়ার 1 বছর। এখন যদি সেখানে আরেকটা জোকার অ্যাড করা হয় তাহলে হয় হচ্ছে 366, যেটা হচ্ছে একটা লিপ ইয়ার। তো এই 2টা জোকারই অনেক ইম্পর্টেন্ট, কারণ এই 2টা জোকার সময়ের ভারসাম্য বজায় রাখে। এই কার্ডটাই জীবন এবং মৃত্যুর মাঝের ব্যবধানকে পূরণ করে। তখন আরিসু সেই ক্রিয়েটরকে বলে এই কাজটা কি তুমি করো? তখন সেই ক্রিয়েটরটা বলে এই জোকার কোনো মানুষ না, এটার কোনো রূপ নেই যে এই দুনিয়াকে চালায় বা এই গেমগুলোকে দেখে। দেখো সেই গর্তটা হচ্ছে মৃত্যু এবং তার অপর দিকে সে স্রোতকে দেখায় এবং সে বলে যে এই স্রোতটা হচ্ছে জীবন, যেখানে অনেক বাধা বিপত্তি সমস্যা আছে।
মৃত্যু তোমাকে অন্তিম পর্যায়ে পৌঁছিয়ে দিবে। তো তুমি কোনটা বাছাই করবে? তুমি যদি নিজেকে সেই সুনামির মধ্যে ফেলে দাও তাহলে তুমি মৃত্যুকে অর্জন করে নেবে যেখানে কোনো দুঃখ বা কষ্ট নেই। তার উত্তরে আরিসু বলে যে সেখানে কোনো খুশিও নেই। এই উত্তরটা শুনে ক্রিয়েটর হাসতে শুরু করে। তখন আরিসু সেই ক্রিয়েটরকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো? তখন সেই ক্রিয়েটরটা উত্তরে বলে আমি তো শুধু একটা দারোয়ান, আমার কাজ হচ্ছে এই জীবন আর মৃত্যুর মাঝখানের জায়গাটাকে রক্ষা করা। আমি শুধু এখানে পাহারা দিই যাতে আমার মৃত্যুর দুনিয়া দিয়ে ঢুকতে না হয়। তখন আরিসু বলে যে তুমি নিজেই মৃত্যু থেকে এত ভয় পাওয়ার মানুষদের মৃত্যু বাছাই করে নিতে বলো। তখন ক্রিয়েটরকে আরিসু আরেকটা কথা জিজ্ঞেস করে যে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তখন ক্রিয়েটর উত্তরে বলে যে আমি তো এমন একজনকে খালি জিজ্ঞেস করছিলাম যে মৃত্যুর সাথে অনেকবার লড়াই করেছে, কারণ এই দুনিয়ায় সামনে আরো অনেক মানুষ আসতে যাচ্ছে এবং আরিসুর থেকে তার সিদ্ধান্ত জানতে চায়। তখন আরিসু ক্রিয়েটরকে উত্তর দেয় আমি উসাগিকে আমার দুনিয়ায় আবারও নিয়ে যাব। তখনই সে উসাগিকে দেখতে পারে এবং তাকে দেখেই সে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তখন সেই ক্রিয়েটরটা বলে ওঠে যে তোমার মতো মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। সেই স্রোতের মধ্যে আরিসু উসাগিকে বাঁচাতেই যাবে তখন দেখতে পারে মাতসুয়ামা তাকে টান দিয়ে নিয়ে মৃত্যুর দুনিয়ায় চলে যেতে যাচ্ছিল। সবশেষে মাতসুয়ামা উসাগি এবং আরিসুর মধ্যে ভালোবাসা দেখে তাকে ছেড়ে সে নিজেই সেই মৃত্যুর দুনিয়ায় চলে যায় এবং আরিসু এবং উসাগি কোনো মতে সেই সুনামি থেকে পারে উঠে আসে। উসাগি পারে ওঠার সময় তার বাবার সাথে একটা দৃশ্য অনুভব করতে পারে যেখানে তার বাবা উসাগিকে বলে যে আমি আমার জীবন অনেক ভালোভাবে পার করেছি, তাই তুমিও তোমার জীবনকে অনেক সুন্দরভাবে পার করো। এই কথাটা বলে উসাগির থেকে তার বাবা সুন্দরভাবে বিদায় নিয়ে নেয়। তখনই আমরা দেখতে পারি অ্যানের সামনে রিয়েল দুনিয়ায় আরিসু চোখ খুলে ফেলেছে। তখন অ্যানকে আরিসু জিজ্ঞেস করে আমি কতক্ষণ অজ্ঞান ছিলাম? তখন অ্যান বলে যে তুমি 2 মিনিটের মতো অজ্ঞান ছিলে, অর্থাৎ তুমি ঠিক সময় ফিরে এসেছো। যদি আরেকটু দেরি হতো তাহলে তুমি আর ফিরে আসতে পারতে না। তখন আরিসু অ্যানকে জিজ্ঞেস করে উসাগি কোথায়? উসাগিকে বেঁচে গিয়েছে? তখন উত্তরে অ্যান বলে যে তোমার থেকে ভালো এটা আর কে জানবে। তখন সে অ্যানকে ধন্যবাদ জানিয়ে উসাগিকে দেখার জন্য দৌড়িয়ে সেখান থেকে চলে যায় এবং উসাগির কাছে গিয়ে দেখে উসাগি তার জ্ঞান ফিরে পেয়েছে। অন্যদিকে মাতসুয়ামাকে দেখতে পারে মাতসুয়ামা মারা গিয়েছে। তারপর আমরা স্ক্রিনে একটা টাইম জাম্প দেখতে পারি আর উসাগি ও আরিসু মিলে তাদের বাচ্চার নাম ঠিক করার চেষ্টা করছে। তারা তাদের বাচ্চার নাম খোঁজা নিয়ে একটা বড় লিস্ট তৈরি করে ফেলেছে। এই সব কিছুর পরেও আরিসু ঠিক করতে পারছে না যে সে তাদের বাচ্চার নাম কি রাখবে। তখনই আরিসুর কাজের সময় এসে যায় এবং সে বলে যে আমরা রাত্রে নাম ঠিক করব। তারপরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই গেমে যারা যারা বেঁচে গিয়েছিল যেমন নোবু, রে, সাচিকো, ইউনা সবাই তাদের জীবন অনেক সুন্দর কাজ করছে। অর্থাৎ নোবু তার মায়ের সাথে একটা সুন্দর সময় পার করছে, ইউনা তার বয়ফ্রেন্ড নিয়ে তার ভাইয়ের কবরে যেতে যাচ্ছে, সাচিকোর ছেলে তার মায়ের উপর অনেক গর্বিত, আর রে যার স্বপ্ন ছিল অ্যানিমে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ করা সে একটা মুভি করতে যাচ্ছে। অন্যদিকে আরিসু তার বর্ডারল্যান্ডের বন্ধুদের থেরাপি নিচ্ছে যেখানে তারাও নিজেদের জীবনে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। আরিসু সবাইকে শুধু একটা প্রশ্নই করে যে তাদের আসল জীবনের খুশিটা তারা কোথা থেকে পায়। সবার উত্তরটা কিছুটা একই থাকে যে জীবনের ছোট ছোট বিষয়ে তারা খুশি পেয়ে যায়। আরিসুকে যখন একই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় তখন আরিসু বলে যে এখন আমি আমার বাচ্চার নাম খুঁজছি। যখন আমি আমার ওয়াইফের সাথে আমার বাচ্চার নাম খুঁজি তখনই আমি সব থেকে বেশি আনন্দ ফিল করি। তখনই আমরা দেখতে পাই আরিসু যেখানে আছে সেখানে একটা ভূমিকম্প হয় এবং নিউজে দেখানো হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনেক বেশি পরিমাণে হচ্ছে। তারপর আমরা ইউএসএ তে একটা রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পারি যেখানে আমরা দেখতে পারি অ্যালিস নামে একটা মেয়ে রেস্টুরেন্টে কাজ করছে এবং তার নাম দেখানোর সাথেই সিজনটা শেষ হয়ে যায়। অর্থাৎ এই সিরিজটাকে এক প্রকার শেষ করা হয়েছে এবং এরপর আমরা যা যা গল্প দেখতে পারবো সেগুলো আমেরিকা বেসড হবে। তো আপনাদের এই অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 এর এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন এবং এর সাথে আমাদেরকে কমেন্টে জানাবেন যে এর পরবর্তীতে আপনারা কোন সিরিজ বা সিনেমার এক্সপ্লেনেশন চান। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।